হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খোঁজ ওয়েব সিরিজটাকে। তবে তার আগে এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে যখনই আমি নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন আপলোড দেব তখনই সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি স্টোরিটা জেনে নিই। সিরিজের শুরুতেই আমরা মহারাষ্ট্রের পাঞ্চপুনি নামের একটা হিল স্টেশনে দেখতে পাই, যেখানে বেদ নামের একটি ছেলে তার ফোন থেকে মীরা নামের একটি মেয়েকে বারবার ফোন করছিল, আর তখনই তার মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। তখন বেদ সেখানের পাশে থাকা পুলিশ স্টেশনের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে বেদ কমপ্লেন করতে যায়, যেখানে সে আমল নামের একটা পুলিশ অফিসারের সাথে তার দেখা হয়। সে তাকে বলে তার বউ কাল থেকে মিসিং রয়েছে। সে তাকে বারবার ফোন করছে, কিন্তু সে কিছুতেই তাকে ফোনে রিচ করতে পারছে না। নিশ্চয়ই তুমিই তোমার বউয়ের সাথে লড়াই ঝগড়া করে ঘর থেকে বাইরে বার করে দিয়েছো, এখন তাকে খুঁজে পাচ্ছ না বলে রিপোর্ট লেখাতে এসেছো, যাতে সবার এটাই মনে হয় যে তোমার এখানে কোনো দোষ নেই। কিন্তু তুমি জানো না, এই জুর্মের জন্য আমি তোমাকে কিন্তু অ্যারেস্টও করতে পারি। তখন বেদ আমলকে বলে যে আপনি কোনো এভিডেন্স ছাড়া আমাকে অ্যারেস্ট করতে পারেন না, কারণ আমিও একজন লয়ার। তখন আমল বলে আমিও একটা গল্প লিখছি, গল্পটার নাম হচ্ছে বউয়ের খিদে। হয়তো তোমার বউ কারোর সাথে অ্যাফেয়ার করে কাল রাতে লুকিয়ে লুকিয়ে পালিয়ে গিয়েছে। যেই কথাটা শুনে বেদ আমলের উপরে অনেক রেগে যায় যে আমার বউ এরকম চরিত্রর মেয়েই নয়, আপনি বেকার বেকার এইসব গল্প কেন বানাচ্ছেন। তখন আমল বেদের কাছ থেকে মীরার ফটো চায়, যেই কথাতে বেদ বলে তার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছে, মোবাইলটা চার্জ হয়ে গেলেই আপনাকে আমি মীরার ফটো সেন্ড করে দেবো। তারপরে আমল বেদের কাছে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সে বলে তুমি লাস্ট বার মীরাকে কখন দেখেছিলে? তখন সে বলে সে এক সপ্তাহ আগে কিছু কেসের জন্য দিল্লিতে গিয়েছিল, কালকে রাত্রে নিজের জন্মদিনের জন্য সে বাড়ি ফিরেছে। আর এখানে আমল বলে এই এক সপ্তাহের মধ্যে অনেক কিছু হতে পারে, আপনার বউ কারো না কারোর সাথে পালিয়েও যেতে পারে, কোথাও চলে যেতে পারে। তাহলে আপনার কেন মনে হচ্ছে আপনার বউ নিরুদ্দেশ রয়েছে? তখন বেদ আমলকে সব কথা খুলে বলে। সে বলে কালকে ফ্লাইট নেওয়ার আগে আমি মীরার সাথে কথা বলেছিলাম, আর আমরা দুজন একসাথে মিলে আমার মেয়ে পিউর সাথে দেখা করার জন্য যাব ভেবেছিলাম। কিন্তু যখনই কাল রাত্রে আমি আমার বাড়ি পৌঁছাই তখনই দেখি সেখানে মীরা আমার বার্থডের জন্য পুরো ঘর সাজিয়ে রেখেছিল, আর সেখানে কেকও রেখেছিল। কিন্তু যখন আমি তাকে ডাকি সে সেখানে ছিল না। সেই কারণে বেদ একাই নিজের মেয়ের সাথে দেখা করার জন্য হোস্টেলে চলে যায়, কারণ বেদের মনে হয়েছিল মীরা হয়তো যে এনজিওতে কাজ করে সেখানে হয়তো তার এমার্জেন্সি রয়ে গিয়েছে, সেই কারণে সে সেখানে পৌঁছে গিয়েছে। সেই কারণে বেদ একাই পিউর কাছে চলে গিয়েছিল আর তার সাথে দেখা করে আসে সে। আর তার কারণেই পিউ তার মায়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতে থাকে। সে বলে মা কেন আসেনি, মায়ের সাথে কি তোমার ঝামেলা হয়েছে? এটা শোনার পরে বেদ পিউর কাছে মিথ্যা কথা বলে দেয়। সে বলে তোমার মায়ের শরীর খারাপ রয়েছে, তাই সে আসতে পারেনি। তারপরে পিহু তার বাবার বার্থডের জন্য তাকে কেক কাটায়, যেটা দেখার পরে বেদ অনেক খুশি হয়ে যায়। তারপরে সে কেক কাটিং করে। তারপরে পিহু বেদকে বলে যে আমি হোস্টেলে থাকতে চাই না। সে বলে আমি তোমাদের সাথে থাকতে চাই। এই কথাতে বেদ বলে তোমাকে খুব তাড়াতাড়ি আমি বাড়ি নিয়ে চলে যাব। সিনটা প্রেজেন্টে শিফট হয়ে যায়। আমল বেদকে বাড়িতে পাঠিয়ে দিয়ে মীরাকে খোঁজা শুরু করে দেয়। আদিতি তখন বেদকে জিজ্ঞাসা করে যে তুমি মীরার ব্যাপারে কিছু জানতে পেরেছো কি? আদিতি হচ্ছে মীরার বোন। তখন বেদ বলে যে না, আপাতত কোনো খবর পায়নি। এই কথাতে আদিতি বলে যে তাহলে আমাদেরকে মিসিং পোস্টার বানাতে হবে। অন্যদিকে আমল মীরার এনজিওর বসকে স্টেশনে ডাকে আর তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন সেই লোকটি বলে মীরা খুব ভালো মেয়ে, কিন্তু সে হঠাৎ করে একবার গায়েব হয়ে গিয়েছিল। সে এক সপ্তাহের জন্য মুম্বাইতে পালিয়ে গিয়েছিল, যার পরে আমল বেদের সাথে দেখা করার জন্য তার ঘরে পৌঁছে যায়। তার ঘরে আদিতিকে দেখে অফিসারটি মনে করে এটাই হয়তো মীরা, কিন্তু তারপরে বেদ তার ভুল ভাঙায়। সে বলে এটা মীরা নয়, এটা মীরার বোন। তারপরে অফিসারটি মীরার ঘরে যায় এবং সেখানে গিয়ে সবকিছু দেখাশোনা করে তল্লাশি করতে থাকে। সেই রুমের মধ্যে অনেকগুলো স্পোর্টসের অ্যাডমিশনের জন্য ফর্ম পড়েছিল, যেগুলোকে দেখে ইন্সপেক্টরটি বেদকে এই পেপারগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন আদিতি বলে মীরা পিউকে নতুন একটা স্কুলে দিতে চাইছিল। তারপরে আমল ওখান থেকে শুরু করে পুরো ঘরের তালাশি নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই আদিতি মীরার জন্য মিসিং পোস্টার বানাচ্ছিল। আর এদিকে আমল বেদকে রাত্রেবেলা কল করে এবং বলে মুম্বাইতে একটা লেডির লাশ পাওয়া গিয়েছে, আর আমি চাই তুমি মুম্বাইতে গিয়ে আমার কনস্টেবলের সাথে গিয়ে লাশটাকে আইডেন্টিফাই করে আসো। যেটা শোনার পরে বেদ পুরোপুরি ভয় পেয়ে যায়।
তারপরে সে কনস্টেবলের সাথে লাশটা দেখতে যায়। সে যখন লাশটা দেখে সে দেখতে পায় যে এটা মীরা নয়, যেটা দেখার পরে বেদের শ্বাসে শ্বাস ফিরে আসে। আবার পরের দিন সকালে স্টেশনে আমলের কাছে কারুর কল আসে। কলটা রিসিভ করতে আমলের পুরো এক্সপ্রেশনটাই বদলে যায় আর এখানেই সিনটা কাট হয়ে যায়। তারপরে আমরা বেদকে দেখতে পাই যে মুম্বাই থেকে বাড়ি ফিরে দেখে তার ঘরের দরজা খোলা আর ভেতরে রয়েছে আমল মানে পুলিশ অফিসারটি। ইন্সপেক্টরের কাছে গিয়ে বেদ জিজ্ঞাসা করতে থাকে মীরার ব্যাপারে। তারপরে আমল খুশি হয়ে বলে যে আমরা তোমার বউ মীরাকে পেয়ে গিয়েছি আর সে ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে আছে। আর তখনই মীরা বেদের কাছে এসে তার থেকে ক্ষমা চাইতে শুরু করে দেয়। সে বলে সে ঝগড়া করে দুদিন পরে গায়েব হয়ে গিয়েছিল। এই কথাতে বেদ তখন আমলকে জিজ্ঞাসা করে এই মহিলাটি কে। তখন আমল বেদের উপরে হাসতে থাকে। সে বলে মানছি তোমাদের ঝগড়া হয়েছে, তা বলে তুমি তোমার বউকেই চিনতে পারবে না? এই তো তোমার মীরা, তোমার ঘরের সব ফটোতে এই তো তোমার সঙ্গে রয়েছে। তারপরে সেই অফিসারকে মিথ্যে প্রমাণ করার জন্য সে নিজের মোবাইল খোলে আর তার মোবাইল থেকে ফটো দেখায় মীরার। সেখানে সে দেখতে পায় এই মহিলাটিরই ফটো রয়েছে তার ফোনে। সে বলে এটা আমার মীরা নয়। তারপরে সে ইন্টারনেটে সার্চ করতে থাকে মীরার নাম করে আর ওখানে গিয়ে আমরা দেখতে পাই যে মীরার নামে সেই মহিলাটিরই ফটো আসছে যে তার সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। আর বেদ এমন ভাবে রিঅ্যাক্ট করছিল যে এটা তো মীরা নয়। আর এটা দেখে বেদ পুরোপুরি ভয় পেয়ে যায় যে এই মহিলাটা এসে আমার সাথে ছল কাপাট করছে আর সে এআই এর দ্বারাই সব জায়গায় নিজের আইডেন্টিটি বসিয়ে দিয়েছে। তারপরে বেদ আদিদির বানানো মীরার যে পোস্টারগুলো ছিল সেগুলো তাকে দেখাতে শুরু করে আর সেই পোস্টারের মধ্যে মীরারই ফটো লাগানো ছিল। কিন্তু তার সত্ত্বেও বেদ এই মহিলাটাকে মীরা মানতে রাজি ছিল না। তখন বেদের মনে পড়ে তাদের বিয়ের অ্যালবামে আসল মীরার ফটো অবশ্যই থাকবে, যেটা খুঁজে সে আমলকে দেখাতে শুরু করে। কিন্তু সেখানেও এই মীরারই ফটো রয়েছে, যেটা দেখার পরে দেব অনেক রেগে যায়। মীরার কাছে এসে বলতে থাকে তুমি নকল মীরা। আর এমনকি সে রেগে গিয়ে মীরার ওপরে হাতও তুলতে যায়। তখন অফিসারটি বলে তুমি যদি এটা করো তাহলে তোমাকে আমি এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাব। একটা মেয়ের ওপরে হাত তুলতে যাচ্ছ তাহলে তোমাকে কিন্তু জেলও খাটতে হবে। আর তারপরে মীরা বেদের কাছে এসে তার পরিবারের অনেক পুরনো কথা তাকে মনে করাতে শুরু করে। এখানে মীরা বেদের কাছে প্রমাণ করার জন্য বেদের লুকানো ইমিউনিটি বুস্টার গুলোকেও সে দেখাতে শুরু করে দেয়। এটা দেখার পরে বেদ পুরোপুরি চমকে যায়, কারণ এই ব্যাপারে শুধুমাত্র মীরাই জানতো। তারপরে বেদ মীরাকে জিজ্ঞাসা করে তুমি দুদিন ধরে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে। তারপর মীরা তাকে জানায় যে সে তার বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিল। তারপরে বেদ তার গাড়ির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তখন আমল পিছন থেকে বলে সে গাড়িটা চুরি হয়ে গিয়েছিল আর সেটার কমপ্লেন করার জন্যই ইনি এসেছিল পুলিশ স্টেশনে। যখন আমি এনার নাম জিজ্ঞাসা করি তখন আমি নাম মিলিয়ে বুঝতে পারি যে ইনি হয়তো সেই মীরা হতে পারে, তাই আমি চলে আসি এখানে। আর এই সব কথা শুনে বেদের মাথা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না তার সাথে এটা কি হচ্ছে। তারপরে সেখানে আদিতি আসে আর সে এসে সোজা সেই মীরার গলায় জড়িয়ে ধরে। তুই কোথায় গিয়েছিলি দুদিন ধরে? আর এই সব কিছু দেখে বেদের মাথা তো পুরো খারাপ হয়ে গেছিল। তারপর বেদ সেই কুকুরটার কাছে নিয়ে যায় মীরাকে, যাতে করে কুকুরটা অচেনা লোক দেখলে বার্ক করে। কিন্তু কুকুরটা তো উল্টে ছুটে ছুটে মীরার কাছে চলে আসে। মানে সবাই মীরাকে বুঝতে পারছিল, চিনতে পারছিল, কিন্তু শুধুমাত্র বেদই মীরাকে চিনতে পারছিল না। তারপরে বেদ আমলকে একটু দূরে নিয়ে যায়। সে বলে যে এটা নকল মীরা, এ ছদ্মবেশ করে এসেছে, তুমি যা হোক করে এর পর্দাটা ফাঁস করে দাও। তখন আমল বলে কালকে তুমি মীরার সাথে পুলিশ স্টেশনে আসো, তারপরে আমি দেখছি কি করা যায়। আমলে চলে যাওয়ার পরে মীরা বেদের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। তারপরে বেদ মীরার কাছে জিজ্ঞাসা করে যে তুমি আমার কফিতে সেই জিনিসটা ঢেলেছো তো যেটা তুমি সবসময় ঢালো। আর এটার কোনো জবাব মীরার কাছে ছিল না, যার কারণে মীরা তাকে এসে ঠান্ডা মাথায় বোঝায় যে ঠিক আছে, আমি তোমার সাথে আর এরপর থেকে ঝগড়া করব না। কিন্তু তার কথা বেদ কোনোভাবেই মানতে রাজি ছিল না। পরের দিন সকালে বেদ মীরার সাথে পুলিশ স্টেশনে যায়। তারপর আমল বলে যে তুমি তোমার বানানো কিছু প্রশ্ন মীরার থেকে করো। তারপরে আমল বেদের লেখা কিছু পার্সোনাল কোয়েশ্চেন অ্যান্সারও জিজ্ঞাসা করে তাকে, যেটা শোনার পরে মীরা অনেক রেগে যায়। সে বলে তুমি আমাদের প্রাইভেট মোমেন্টকে একটা প্রশ্ন বানিয়ে রেখে দিয়েছো। যেটা শোনার পরে বেদ মীরাকে সত্যি সত্যি ঠিক ঠিক জবাব দিতে বলে আর মীরা সেই সব কটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়। তারপরে একটা লাস্ট প্রশ্ন হয়। তারপর সেখানে বেদ জিজ্ঞাসা করে যে কিছু বছর আগে যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে আমার কোন পায়ে ফ্র্যাকচার হয়েছিল। তারপরে মীরা সেখানে বলে যে তার কোনো পায়ের মধ্যেই ফ্র্যাকচার আসেনি। আর এই জবাবটা একদম সত্যি কথা ছিল।
এই সব কটা প্রশ্নের ঠিক ঠিক জবাব পেয়ে বেদ খুব রেগে গিয়েছিল। রেগে গিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই বেদের কাছে টিউর কল আসে। আর তখন মীরা টিউর সাথে কথা বলার জন্য ফোনটা চায়, কিন্তু বেদ তাকে দিতে চাইছিল না। তখন পিউ তাকে জিজ্ঞাসা করে, তোমার গলাটা অনেক চেঞ্জ চেঞ্জ লাগছে। তখন তাকে তার মা বলে যে আমি দুদিন ধরে বাইরে ছিলাম না, তাই আমার গলাটা ধরে গিয়েছে। তারপরে বেদের মনে হয় পিউ তো তার মাকে খুব ভালোভাবেই চিনবে, তাকে তার সাথে দেখা করাতেই হবে আমাদেরকে। সেই জন্য বেদ পিউকে নেওয়ার জন্য তার হস্টেলে পৌঁছে যায়। সেখানে তার হস্টেলের ওয়ার্ডেন বলে যে তাদের এক্সাম আছে, তাদেরকে এখন ছাড়া যাবে না। তারপরে বেদ সেখান থেকে ঘরে চলে আসে। তখন সে দেখতে পায় ইন্সপেক্টর আমল এখনো অবধি তার ঘরেই ছিল। তারপরে বেদ তাকে আবারও বলে এই নতুন মীরার পর্দাটাকে ফাঁস করার জন্য। আর তখন মীরা সবার জন্য কফি বানিয়ে আনে। আর তারপরে বেদ তখন সেই কফিটাকে আদিতিকে দিয়ে দেওয়ার জন্য বলে। তখনই মীরা আদিতির হাত থেকে সেই কফিটাকে নিয়ে ফেলে দেয়। স্যার, এ হয়তো কফির মধ্যে কিছু মিলিয়ে রেখেছিল, সেজন্য এই কফিটা ফেলে দিল। আর বেদের এত সন্দেহ করার পরে মীরা খুব রেগে যায়। তখন মীরা বলে তোমার এই কফির মধ্যে আমি ইমিউনিটি বুস্টার ঢেলেছিলাম, যেটা আমি প্রথমবার মেলাতে ভুলে গিয়েছিলাম, যার কারণে তুমি আমার উপরে সন্দেহ করছিলে। যদি প্রশ্নটা কফিরই থাকে তাহলে আমি আরো একটা কথা মনে করিয়ে দিই, আদিতির কফির থেকে অ্যালার্জি রয়েছে। তুমি কতদিন অবধি আমাকে এভাবে টেস্ট করতে থাকবে যে আমি তোমার বউ মীরা কিনা? তারপরে বেদ বলে যে ঠিক আছে, তুমি যে কালে আসল মীরা, মীরার 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার পিঠে একটা দাগ রয়েছে, সেই দাগটা যদি তোমার থাকে তাহলে তুমি আসল মীরা। এই কথাটা বলার পরে বেদ বলে যে চলো তাহলে আমাকে দেখাবে। তখন আমাং বলে যে ঠিক আছে, আমরা একটা লেডি কনস্টেবলকে ডাকছি। তখন বেদ বলে কেন, ইনি তো আমার ওয়াইফ, তাহলে ইনি কেন আমাকে দেখাতে পারবেন না? প্রথমে তো মীরা না করে, তারপরে বেদের সন্তুষ্টির জন্য তাকে নিয়ে গিয়ে সেই মার্কটা সে দেখিয়ে দেয়। আর এটা দেখার পরে বেদও পুরো চমকে যায় যে এটা কিভাবে সম্ভব হতে পারে। বাইরে আসার পরে বেদ মীরাকে জিজ্ঞাসা করে তোমার পিঠে যে কালে ওই মার্কটা ছিল, তাহলে তুমি সেটা দেখাতে কেন বারণ করছিলে? তখন মীরা বলে যখনই তুমি এই মার্কটা দেখতে তখনই তোমার মায়ের কথা মনে পড়তো, কারণ তোমার মায়েরও এরকমই জায়গায় একটা দাগ ছিল, যার কারণে তুমি এটা দেখলে ভয় পেয়ে যেতে, তাই আমি তোমাকে এটা দেখাতে চাইনি প্রথমে, কিন্তু তুমি এত চাপ দিয়েছো যে আমাকে বাধ্য করেছো দেখাতে। এটা শোনার পরে বেদ তো কিছুই বুঝতে পারে না সে এখন কি করবে। সে এই নকল স্ত্রীকে কিভাবে ভাগাবে, আর তার আসল স্ত্রী বা কোথায় রয়েছে। তারপরে বেদ মাঝরাতের বেলা হোস্টেলে চলে যায় আর পিহুকে সে নিজের সঙ্গে যাওয়ার জন্য বলে। সে পিহুকে নিয়ে চুপকে চুপকে গাড়ি করে বেরিয়ে গিয়েছিল, যেখানে পিহু জানায় কালকে তার এক্সাম রয়েছে, কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনে না। সে বলে আজকে আমি তোমাকে সবথেকে বড় পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি, আর সে বলে সেই কাজটা হয়ে গেলে আমি তোমাকে ঝটঝট করে হোস্টেলে এসে ছেড়ে দিয়ে যাব। আর তখনই তার কাছে আমঙ্গের কল আসে। আমং তাকে বলে যে তুমি এটা কি করেছো, তোমার মেয়েকে তুমি মাঝরাতের বেলা হোস্টেল থেকে নিয়ে যাচ্ছ। আমল তখন বলে আমার কাছে ওয়ার্ডেনের ফোন এসেছিল। তখন বেদ তাকে বলে পিহু আমার মেয়ে, আর আমি এমনিতেও ওকে তোমার কাছেই নিয়ে যাচ্ছি। পরের দিন সকালে বেদ পিহুকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে সে পিহুকে একটা রুমে পাঠিয়ে বেদকে খুব বকা দিতে থাকে। তুমি মাঝরাতে তোমার মেয়েকে নিয়ে এসে অনেক বড় ভুল করেছো, কিন্তু এটা তুমি একদমই ঠিক কাজ করনি। যদি ওয়ার্ডেন তোমার বিরুদ্ধে এফআইআর করে আমাকে কিন্তু তোমাকে অ্যারেস্ট করতেই হবে, সেটা তুমি ভুলে যেও না। তখন বেদ বলে আমি জেলের থেকে কোনো ভয় পাই না, আজকে আমাকে সবকিছু ক্লিয়ার করতেই হবে। তারপরে মীরা আর আদিতিও পুলিশ স্টেশনে পৌঁছে যায়। এখানে মীরা বেদের উপরে অনেক রেগেছিল, যেমন ধরনের সে বিহেভিয়ার করছে সেটা একদমই ঠিক নয়। বেদ তখন তার মেয়েকে বলে যে মীরার সাথে গিয়ে দেখা করতে। তখন তার মেয়ে ছুটতে গিয়ে মীরাকে জড়িয়ে ধরে আর তাকে মা বলে ডাকতে থাকে। এটা দেখার পরে তো বেদ পুরো চমকে ওঠে যে এটা কিভাবে সম্ভব হতে পারে। আর অন্যদিকে তাদের হোস্টেলের ওয়ার্ডেন সেখানে কমপ্লেন করার জন্য পুলিশ স্টেশনে চলে আসে, যাকে মীরা বলে আপনি পিহুকে নিয়ে ফেরত চলে যান। তার সাথে সাথে সে এটাও বলে এটা আমার বরের জন্য হয়েছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সবাই চলে যাওয়ার পরে বেদ তখন আমলকে বলে যে আমার মনে হয় এই মেয়েটি সবার উপরে কালা জাদু করে রেখেছে, সবাই তাকে কিভাবে আমার ওয়াইফ হিসাবে মেনে নিতে পারে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। যেটা বলার পরে আমল তখন বেদের উপরে রেগে যায়। সে বলে আমার মনে হয় তোমার মস্তিষ্ক ঠিক জায়গায় নেই, আর সে বেদকে সেখান থেকে বাড়ি চলে যাওয়ার জন্য বলে দেয়। আর রাত্রেবেলা বেদ তখন মীরার কাছে থ্যাংক ইউ জানায় যে তিনি প্রিন্সিপালের সাথে কথা বলে কমপ্লেন করা থেকে আটকে দিয়েছিল। তখন মীরা বেদের কাছ থেকে প্রশ্ন করা শুরু করে যে তুমি আমাকে চিনতে ভুল কেন করছো। তারপরে বেদ তখন মীরাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর অন্যদিকে আমল রাত্রেবেলা তার নতুন গল্প লিখছিল বসে বসে, যেটা সে বেদের লাইফ নিয়ে লিখছিল। আর অর্ধেক রাতে তখন বেদ আমলের বাড়ি পৌঁছে যায় আর তাকে বলে যে
আমি মীরা মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ করতে পারবো, আমার কাছে এখনো একটা সুযোগ রয়েছে। আর সে আমলকে বলে যে মীরা আর পিহুর চুলের ডিএনএ বার করতে আর সেটাকে টেস্ট করে দেখতে, তাহলেই সবকিছু ধরা পড়ে যাবে, যেটার জন্য সে স্যাম্পেলও নিয়ে এসেছিল। আর এখানে আমরা বুঝতেই পারছিলাম যে তখন বেদ মীরাকে জড়িয়ে কেন ধরেছিল। তখন বেদ পুলিশ অফিসারটিকে বলে, প্লিজ আপনি আমার হেল্প করুন, নাহলে আমার জীবনটা পুরো তছনছ হয়ে যাবে। তারপরে সিনটা চেঞ্জ হয়। পরের দিন সকালে বেদ ব্রেকফাস্টের আগে মীরা যখন খাবার সার্ভ করছিল তখন তাকে দেখতে থাকে। তখন মীরা সেই খাবারটা খেয়ে দেখে আর তাকে দেখিয়ে দেয় যে এই খাবারের মধ্যে কিচ্ছু মেশানো নেই। খাবার খাওয়ার পরে মীরা তখন বেদের কাছে একটা ওষুধ নিয়ে আসে তার ওষুধটা খাওয়ানোর জন্য, যেটার পরে বেদ তখন মীরাকে জিজ্ঞাসা করে যে এই ওষুধটা কিসের জন্য, যার কথা শুনে মীরা হাসতে শুরু করে দেয়। সে বলে যে এই ওষুধটাই তুমি 2 বছর ধরে খাচ্ছ, তুমি আজ জিজ্ঞাসা করছো এটা কিসের ওষুধ? তুমি এই ওষুধটা অনেক দিন ধরে খাওনি, এখন বুঝতে পারছো তুমি এতদিন ধরে আমাকে কেন চিনতে পারছিলে না? তোমাকে এই ওষুধটা খেতে হবে, না হলে তোমার মেন্টাল হেলথ খারাপ হয়ে যেতে পারে। যেটা শোনার পরে বেদ তখন মীরার উপরে অনেক রেগে যায়। সে বলে আমি অসুস্থ নই। আর এটা বলার পরে বেদ তখন ঘর থেকে বেরিয়ে যায়। সে যায় একটা প্রাইভেট ইনভেস্টিগেটরের কাছে, যার নাম হচ্ছে দেবরাজ। সে তাকে গিয়ে সব কথা বলে। সে বলে আমার ঘরের মধ্যে একটা কোনো মহিলা এসে আমার বউয়ের জায়গা নিয়ে দাবি করছে সে আমার বউ, আর সে সব কিছু বদলে দিয়ে এখন সবাইকে প্রুফ করে দিচ্ছে যে সে আমার বউ। সবাইকে সে কালা জাদু করে রেখে দিয়েছে। আর এইভাবে তাকে তার স্টোরিটা এক্সপ্লেন করে। তখন দেবরাজ বেদের কাছ থেকে 50,000 টাকা চেয়ে তার কাছ থেকে সেই টাকাটা নিয়ে কাজ করা শুরু করে দেয়। আর তারপরে বেদ নিজের ঘরে চলে আসে আর দেখতে পায় যে ডক্টর নিগম এসেছে, যেটা দেখার পরে সে ডক্টর নিগমকে চেনে না বলে দাবি করে। তখন ডক্টর নিগম তাকে মনে করায় যে তার ইলাজ সে 2 বছর ধরে করে আসছে। তোমার মেন্টাল হেলথ ডে বাই ডে খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে তো আমরা পিহুকে হস্টেলে দিয়ে দিয়েছিলাম। বেদ তখন দুজনের ওপরেই রেগে যায়, মীরা এবং সেই ডক্টরটার উপরেও। এখান থেকে মীরা আর ডক্টর নিগম দুজনেই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, আর যার পিছু করছিল দেবরাজ। আর এদিকে বেদ মীরার রুমে গিয়ে অনেক কিছু দেখাশোনা করছিল, মানে খোঁজ খাজ করছিল। সেখানে গিয়ে সে একটা ডায়েরি পায় যার মধ্যে অনেকগুলো নাম্বার লেখা ছিল। আর এদিকে দেবরাজ বেদকে কল করে। সে বলে যে আমি একটা অনেক বড় ইনফরমেশন পেয়েছি। যখন তুমি দুজনকে বার করে দিয়েছিলে তখন মীরা ডক্টরকে হসপিটালে ছেড়ে দেয়, আর তারপরে সে একটা রেস্টুরেন্টে যায়। সে আদিতির সাথে দেখা করে। আদিতির থেকে সে একটা পেন ড্রাইভ নেয় আর সেখান থেকে কিছু একটা করে আদিতিকে আবারও সেই পেন ড্রাইভটা ফেরত দিয়ে দেয়। পরের দিন বেদ মীরার বানানো খাবারটা কোনো কিছু সন্দেহ ছাড়াই খেতে শুরু করে দেয়। এটা দেখে মীরা ভাবতে থাকে যে বেদ কিভাবে এত সহজভাবেই তার খাবারটা খেতে শুরু করে দিয়েছে। আর এখানেই সে মীরাকে বলে যে পিহুর সাথে ল্যান্ডলাইনে কথা বলে নিতে। আর ইতিমধ্যেই সে মীরার মোবাইলটা নিয়ে তার ল্যাপটপে হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে নেয়, যেখানে সে মীরার সব চ্যাট পড়ে নেয়। আর দেবরাজকে বলে দেয় যে আজকেও মীরা আদিতির রেস্টুরেন্টে যাবে। আর ক্যাফের মধ্যে দেবরাজ মীরার ল্যাপটপের মধ্যে উকি মারছিল। তখন মীরা তাকে নোটিস করে নেয় আর পেছন ঘুরে সে দেবরাজের সাথে কথা বলতে শুরু করে দেয়। তখন মীরা জিজ্ঞাসা করে আপনি কালকেও এই রেস্টুরেন্টে এসেছিলেন না? তখন দেবরাজ বলে যে হ্যাঁ, আমি কালকেও এসেছিলাম, কারণ আমার এখানে স্যুপটা খুব ভালো লাগে। বেদ তখন দেবরাজকে বারবার ফোন করছিল। তখন দেবরাজ ফোনটা তুলে বলে এই মহিলা কিন্তু ভীষণ চতুর, এই তো আমাকে একবারে ধরে নিয়েছে যে কালকে আমি এর ফলো করছিলাম আর আমি তার পেন ড্রাইভটা চুরি করতে পারিনি। যার পরে বেদ তাকে বলে যে তুমি যা হোক করে তার পেন ড্রাইভটা নিয়ে আসো। তারপরে দেবরাজ দেখে যে মীরা আদিতির সাথে কথা বলার সময় সেই পেন ড্রাইভটা নিয়ে নিজের পার্সে রাখে। আর তারপরে সে কথা বলা হয়ে যাওয়াতে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তারপরে মীরা যখন গাড়িতে পার্স দেখে আদিতির সাথে কথা বলে, সে যখন আবার ফেরত আসে সে দেখতে পায় যে তার গাড়ির মধ্যে তার পার্সটা নেই, কারণ দেবরাজ ইতিমধ্যেই তার ব্যাগ সমেত তুলে নিয়ে চলে গিয়েছিল বেদের কাছে। আর বেদ এখানে মাথা ঠুকছে। সে বলছে যে আমি কাকে কাজ দিয়েছি, আমি পেন ড্রাইভ আনতে বলেছি, এ তো পুরো ব্যাগ তুলে নিয়ে চলে এসছে, এইভাবে তো সবাই জেনে যাবে যে আমি ওর পেছনে ডিটেকটিভ লাগিয়েছি। তারপরে সে ওই পেন ড্রাইভটাকে নিজের ল্যাপটপে লাগিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু ওর মধ্যে পাসওয়ার্ড লাগানো ছিল। সে পেন ড্রাইভটাকে নিয়ে বেদ সোজা পুলিশ স্টেশনে চলে আসে, যেখানে মীরা আগে থেকে নিজের পেন ড্রাইভটা চুরি হওয়ার কমপ্লেন লেখাতে এসেছিল। তখন মীরাকে বেদ জিজ্ঞাসা করে এই পেন ড্রাইভটার ব্যাপারে। তখন মীরা তাকে জানায় এই পেন ড্রাইভের মধ্যে আমার কাজের অনেকগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে। এদিকে বেদ আমলকে বাইরে ডাকে আর তাকে এই মহিলাটার ব্যাপারে কথা বলতে শুরু করে। সে বলে এ খুব চালাক মহিলা, এ সব প্ল্যান করে এসেছে আর আমাকে ফাঁসাচ্ছে। আর তাকে
পেনড্রাইভটাও দিয়ে দেয়, যেটা দেখে আমল কিছু বুঝতে পারে না। ভেতরে মীরা এই পেনড্রাইভের জন্য রিপোর্ট করাচ্ছে, এদিকে তার বরের হাতে এই পেনড্রাইভটা রয়েছে। তারপরে আমল ভেতরে যায় আর বেদের সামনেই সে মীরাকে বলে এই পেনড্রাইভটা খোলানোর জন্য, আর তার এক্সপার্ট দিয়ে সেই পেনড্রাইভটাকে সেটা খুলিয়েও নেয়। এই পেনড্রাইভটাকে বারবার খোলার চেষ্টা করছিল তারা। তখন মীরা তাদেরকে জানায় যে এটাকে বারবার খোলার চেষ্টা করলে যদি তোমরা না খুলতে পারো তাহলে কিন্তু এটা ফরম্যাট হয়ে যাবে আর কোনো ডেটাই এর মধ্যে থাকবে না। আর তারপরে মীরা জানায় তার বরের মাথার বিমারির কথা, যেটা শোনার পরে আমল বলে যে তুমি একবার চেক আপ কেন করিয়ে নিচ্ছ না। তারপর সেখান থেকে বেরিয়ে বেদ সোজা আদিতিকে কল করে আর সেই পেন ড্রাইভের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। যে ব্যাপারে শুনে সে খুব ভয় পেয়ে যায় আর বেদকে মিথ্যে কথা বলে দেয়। সে বলে যে মীরা এখানে নিজের এনজিওর কাজ সারতে আসে, কারণ সে ঘরে এতটা টাইম পায় না যে নিজের কাজটাকে কমপ্লিট করবে। তারপরে দেবরাজ বেদকে ফোন করে। সে বলে মীরার ব্যাপারে কিছু জানতে পেরেছি, আমার খবরীকে নিয়ে আমি ওর খোঁজ লাগাতে যাচ্ছি, এসে আমি আপনাকে খবর দিচ্ছি। আর তারপরে আমরা দেখতে পাই বেদ ডক্টর নিগমের কাছে টেস্টের জন্য গিয়েছিল। তারপরে ডক্টর নিগম বেদের টেস্ট নেয় আর তাকে বলে যদি তার রিপোর্ট নর্মাল আসে তাহলে তো খুবই ভালো, তাহলে সে ঠিক হয়ে গিয়েছে। যদি প্রবলেম আসে তাহলে কিন্তু তাকে মেডিসিন কন্টিনিউ করতে হতে পারে আর তাকে রিহ্যাব সেন্টারেও রাখা হবে। আর তখন বেদ এখান থেকে টেস্ট করিয়ে ঘরের দিকে যাচ্ছিল আর মনে মনে সে ইমাজিন করছে যে তাকে পাগলখানার লোকেরা তুলে নিয়ে যাচ্ছে। এরপরে যখন বেদ বাড়িতে চলে আসে মীরা তখন তার কাছে গিয়ে বসে এবং তাকে ডিভোর্সের কথা জানায়। বেদ তখন হাসতে থাকে। সে বলে ডিভোর্স তো তাদের হয় যারা বিয়ে করে, আমি তো তোমাকে কোনোদিনও বিয়েই করিনি। কিন্তু তাও সে মীরার কাছ থেকে পেছন ছাড়ানোর জন্য সে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তারপরে দেবরাজের কল বেদের কাছে আসে। সে তাকে জানায় যে আপনার বাড়িতে ঢুকে মীরা হওয়ার দাবি করছে তার 2 বছর আগে বিয়ে হয়ে গিয়েছে, যেটা শুনে বেদ অনেক খুশি তো হয়ে যায়। কিন্তু তারপরেই তার কাছে ডক্টর নিগমের কল আসে। তখন বেদের সঙ্গে সঙ্গে ওই অফিসারটিও এসেছিল। তখন ডক্টর নিগম তাকে জানায় যে দিন দিন ধরে তার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে আর আপনাকে আমাদেরকে 48 ঘন্টার মধ্যে রিহাবে নিতেই হবে, কারণ আপনার সিচুয়েশন খুব বাজে হতে চলেছে। তারপরে বেদ খুব অবাক হয়ে যায় আর রাত্রেবেলা সিন দেখানো হয় যেখানে বেদের কথাতে তার অ্যাডভোকেট মীরার সাথে ডিভোর্সের পেপার নিয়ে চলে আসে, যেখানে এসে সব পেপার পড়ে নেয় ভালো করে। তারপর সে দেখতে পায় সেখানে লেখা রয়েছে পিহুর কাস্টাডিটা তার ওয়াইফ মীরা পাবে, সে নয়। এটা দেখার পরে সে অনেক রেগে যায়। সে তার লয়ারকে অনেক উল্টোপাল্টা বলে। তখন তার লয়ার বলে তুমি তার বিরুদ্ধে কেস করতে পারো। এইসব কথা কিছু না শুনেই বেদ চলে যায় সোজা পিহুর হোস্টেলে। তখন সে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে পিহুর ব্যাপারে। তখন সে জানতে পারে তার মা মীরা তাকে এখান থেকে নিয়ে চলে গিয়েছে, যার কারণে সে তাড়াতাড়ি করে আবার মীরার কাছে যায়। তাদের মধ্যে অনেক ঝামেলা হতে থাকে। ঝামেলা হতে হতে এক পর্যায়ে গিয়ে বেদ মীরার ওপরে হাত তুলছিল। তখনই মীরা পুলিশ অফিসারকে কল দেয়, যেখানে আমল চলে আসে। আর তারই আগে তাদের মধ্যে এই নিয়ে ঝামেলা হচ্ছিল যে তার মেয়ে কোথায় থাকবে, মানে মার কাছে না বাবার কাছে। তখন মীরা তার মেয়েকে জিজ্ঞাসা করেছিল সে কার কাছে থাকতে চায়। তার মেয়ে তখন মীরাকে চুজ করেছিল। এটা দেখার পরেই বেদের মাথা এতটা গরম হয়ে যায়। আর যেহেতু সে একটা লেডির ওপরে হাত তুলেছে, যার কারণে তাকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়। তখন সে আমলকে বলে যে তার কাছে একটা এভিডেন্স রয়েছে, যেটা থেকে সব প্রমাণ হয়ে যাবে যে এটা নকল মীরা। আর সেই প্রমাণটা হচ্ছে ডিটেকটিভ দেবরাজ। এটা শোনার পরে কনস্টেবল খুব অবাক হয়ে যায়। কনস্টেবল তখন বলে যে সে তো 2 দিন ধরে গায়েব রয়েছে, তার মিসিং রিপোর্ট তো এই থানাতেই করা হয়েছিল। আর এদিকে বেদ মীরাকে গালিগালাজ করতে করতে কাঁদতে থাকে, বলে কি এই মেয়েটার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আর নিজেকে আমার ওয়াইফ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। তারপরে আমল তখন বেদকে জিজ্ঞাসা করে তোমার কেন মনে হয় যে এটা তোমার বউ নয়। তখন বেদ কাঁদতে কাঁদতে অফিসারটিকে জানায় যে আমার মীরা আমার জন্মদিনের দিনই মরে গিয়েছিল, কারণ আমি তাকে নিজের হাতে খুন করেছিলাম। যার কথাগুলো নকল মীরা আর আদিতি পেছন থেকে শুনে নেয়। এখানে আদিতি কাঁদতে থাকে আর সিনটা তখন ফ্ল্যাশব্যাকে শিফট হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যখনই বেদ নিজের বার্থডের জন্য ঘরে পৌঁছায় মীরা তখন খুব ভালোভাবে তার বার্থডেটা সেলিব্রেট করে। তারপরে বেদ তখন তার ওয়াইফকে বলে যে পিউকে আমরা হোস্টেল থেকে বার করে আশেপাশের কোনো স্কুলে দিয়ে দিই। যে কথাটা শুনে মীরা পাগলের মতন বিহেভিয়ার করা শুরু করে দেয়। আর এখানে আমরা জানতে পারি মীরার মানসিক অবস্থা একদমই ঠিক ছিল না। তারপরে মীরা বেদের সাথে হাতাহাতি করতে থাকে, তার উপরে জিনিসপত্র ফেলতে থাকে আর বেদ তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল। আর তখন চাকু নিয়ে তাকে মারতেও আসে। এই সময় বেদ তাকে আটকাতে আটকাতে সে হঠাৎ করে ধাক্কা মেরে দেয় তাকে, আর মাথায় গভীর চোট পাওয়ার কারণে
মীরা সেখানেই মারা যায়। আর সে মরে যাওয়াতে তখন বেদ ডিসাইড করে যে পুলিশ স্টেশনে কল করে সে সারেন্ডার করে দেবে, সে সব সত্যিটা বলবে। কিন্তু তখনই তার কাছে তার মেয়ের কল আসে। তার মেয়ে তাকে জিজ্ঞাসা করছিল, বাবা মা তুমি কখন আসবে? আর এটা দেখার পরে সে খুব ইমোশনাল হয়ে যায়। সে ভাবে যে সে এটা কি করতে যাচ্ছিল। তারপরে সে ডিসাইড করে তার ওয়াইফের লাশটাকে সে ঠিকানা লাগাবে। তারপরে তার ওয়াইফের বডিটাকে নিয়ে এসে একটা জঙ্গলের মধ্যে কবর দিয়ে দেয় আর তার গাড়িটাকে কোথাও একটা লুকিয়ে দেয়। তারপরে সিনটা প্রেজেন্টে আসে আর তখন বেদ বলে যে সবকিছু আমার প্ল্যানের অনুযায়ী চলছিল, জানি না কোথা থেকে এই নকল মীরাটা এসে উধাও হলো। আর তখন আমরা জানতে পারি এই সব কিছুর পেছনে এই আমল পুলিশ অফিসারেরই হাত ছিল। আর এই নকল মীরাটা হচ্ছে পুলিশ ইন্সপেক্টর কীর্তি। এরা যখন ইনভেস্টিগেশন করছিল তখন এরা জানতে পারে দুজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তাদের মধ্যে পিহুকে নিয়ে প্রায় ঝামেলা হতো। তখন আমল বলে, তুমি সবকিছুই ঠিক করেছিলে, তবে একটা ভুল তুমি করেছো, তুমি গাড়িটাকে কোথাও একটা লুকিয়ে দিয়েছিলে আর ওই গাড়িটা আমরা পেয়ে গেছি, যেটার কারণে আমার সন্দেহ তোমার উপরে চলে যায়। আর তার জন্যই আমরা এই প্ল্যানটা রচিয়েছিলাম, যার জন্যই তোমাকে আমি মুম্বাইতে পাঠিয়েছিলাম আমার কনস্টেবলের সাথে, যাতে করে সবার সাথে কমিউনিকেট করে আমি মিথ্যে ষড়যন্ত্রের প্ল্যানটা তৈরি করতে পারি। আর সব থেকে হেল্প তো আমাদেরকে ডক্টর নিগম করেছে, যে তোমাকে এতটাই ভয় পাইয়েছে যে নিজেকে তুমি পাগল মনে করতে শুরু করে দিয়েছিলে আর তুমি ভয়ে সব সত্যি কথা বার করে দিয়েছো। আর বাকি রইল দেবরাজের কথা, সে এখন জেলে রয়েছে। সে আসলে কীর্তির ব্যাপারে সবকিছু জানতে পেরে গিয়েছিল, সেই কারণে তাকে আমরা জেলে তুলে নিয়েছি। আমাদের প্ল্যানটা চপাট হয়ে যেত না। তারপরে বেদ আদিতির কাছে অনেক ক্ষমা চায়। তারপরে আমরা দেখতে পাই বেদ আদিতির কাছে পিহুর দায়িত্ব দিয়ে দেয় আর সে নিজে জেলে চলে যায়। আর এর সাথে সাথে এই দারুণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই ওয়েব সিরিজটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো তখনই সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। যদি তোমার এক্সপ্লেনেশন দেখতে ভালো লেগে থাকে তাহলে তুমি আমার চ্যানেলের বাকি ভিডিওগুলোকে চেক আউট করতে পারো। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।